মাহফুজ আহমেদ তখন তো হোয়াট শুড আই সে হট কেক। তারকা খ্যাতির কারণে কি খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়নি সে সময়? না না, খ্যাতির বিড়ম্বনা তো সবসময়, মানে যখন থেকেই যে আপনি মানে একটা চ্যানেল থাকার কারণে আসলে খুব অল্পতেই তো খ্যাতি পেয়ে যাওয়া, মানে যাচ্ছিলাম আর কি। সো খ্যাতির বিড়ম্বনাটা ওই সময়, আমি এখনো বলবো যে এটাকে খ্যাতির বিড়ম্বনা কেন বলে আমি জানি না। আমার কাছে তো মনে হয় ইটস আ ব্লেসিং, বিকজ আপনাকে 10টা মানুষ চিনছে, 10টা মানুষ আপনাকে ফলো করছে, আপনি কি করছেন না করছেন সেটা তারা ফলো করছে, এবং আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তারা মানছে। ইটস আ ব্লেসিং। আপনার সাথে ছবি তুলতে আসছে। সো তখনও আমি বলবো যে এটাকে আমি কখনোই খ্যাতির বিড়ম্বনা বলি না। আমি বলবো যে দ্যাট ওয়াজ আ ব্লেসিং। স্টিল নাও আমি যেটা, আমার দর্শক যদি আমাকে অল্প একটু হলেও ভালোবেসে থাকে, ইটস আ ব্লেসিং। চমৎকার। খ্যাতিটাকে আসলে তখন বুঝতেন, মানে আমি অনেক ফেমাস হয়ে গেলাম, মানে সেই সময়ের কথা আমি যদি হয়তো বা বলি, বুঝতাম, শিক্ষাটা- কিন্তু ওটা মাথায় চড়ে বসেনি কখনো। আমার এ যাবৎকালে খ্যাতি কখনো মাথায় চড়তে দেইনি আর কি। আমি জানি যে আমার একটা মানুষের যেরকম খ্যাতির শুরু আছে, খ্যাতির শেষও আছে, এই জিনিসটা আমি বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি যে এই যে খ্যাতি, এই যে মানুষ আপনাকে পছন্দ করে, এটা ব্লেসিং, আল্লাহর অবদান। এটাকে আপনার রেসপেক্ট করা উচিত, এবং সে যে দর্শকগুলো আপনাকে পছন্দ করছে তাদেরকেও রেসপেক্ট করা উচিত। সো খ্যাতিকে কখনো আমি মাথায় চড়তে দিইনি। খ্যাতিকে সবসময় আমি আমার মনে রেখেছি, ব্লেসিং হিসেবে রেখেছি, এবং সেই খ্যাতিকে ক্যাশ করে নিজেকে ইমপ্রুভ করে সামনে এগিয়ে যেতে শিখেছি। তো টিভি নাটকে শিশু শিল্পী হিসেবে যখন কাজ শুরু করলেন, ক্যামেরার সামনে অভিনয়, সেই সময়ের এক্সপেরিয়েন্স, ওরে বাবা রে! সেটা কি সাতপৌরে কাব্য ছিল? হ্যাঁ, সাতপৌরে কাব্য ছিল, এবং ওটা ছিল কারণ কি, ওটা আমাকে নেওয়া হয়েছিল হচ্ছে গানের জন্য। ওখানে একটা গান ছিল, ওই গানটার জন্যই তারা আমাকে বলেছিল যেটা তুমি করো, 7 পর্বের একটা নাটক তুমি করো, বিকজ এখানে মেয়েটা অনেক গান গায়। আর বিটিভিতেই শুটিং করেছিলাম, খুব একটা ভয় লাগেনি, কারণ আমি দেখলাম যে বিটিভিতে আসলে তখন অনেক যাওয়া আসা হচ্ছে, পরিচিত নতুন করে environment। মাধ্যমে সবাই পরিচিত মানুষ, পুরো জিনিসটা আমার এত বেশি গ্রিপের মধ্যে ছিল, আমার কাছে কোনো ভয় লাগে নাই। আচ্ছা, কোন গানটা কিন্তু মনে প্যাকেজ আছে? নাটক যখন শুরু হয়েছে, তখন বাইরে করতে যে একবার দুইবার আমি খুব ভয় পেয়ে গেছিলাম প্রথম দিকে, যে ও মা, আমি কি করছি, কি হবে। একটু শুনি, সাতপৌরে মনে কাব্যর আছে কোনো কিছু? গান মনে আছে? দু লাইন? না, একটাই গান ছিল, কিন্তু আমার লিরিকটা একদমই মনে নাই। মানে আমার কখনোই লিরিক মনে থাকে না, এই জন্য আমি কোনো অনুষ্ঠানে গান গাই না। আমার লিরিক মনে থাকে না, আমার মেমোরি অনেক ডাল, আমার মানুষের নাম মনে থাকে না, জায়গার নাম মনে থাকে না। আমার বেসিক্যালি যদি বলা হয়, অরণ্য আনোয়ারের কাছ থেকে আসলে আমার শুরু, এবং অরণ্য আনোয়ার সেটা কি যখন কাননে কুসুম কলি দিয়ে? হ্যাঁ, এবং ওনারা যেটা হয়েছে যে উনি বলল যে তোমাকে আমি তোমাকে অভিনয় করতে হবে। আমি বলছি, আরে না ভাই, আমি গানের শিল্পী, আমি এই অভিনয়, আমি একটা বিটিভি একটা দুটো কোর্সে এরপরে হবে না। এবং উনি যখন আমাকে জোর জবরদস্ত করে বলে আমার এই সিরিজ তোমার করতেই হবে, এবং করার পর আমার কো আর্টিস্ট ছিল মাহফুজ আহমেদ। ও মাই গড, মাহফুজ ভাই এবং মোশাররফ ভাইও নতুন, আমিও নতুন, কিন্তু মাহফুজ ভাই তখন এমন শক্তিশালী একটা অভিনেতার সামনে আমি অভিনয় করব, ফার্স্ট সিকোয়েন্স একটা, মানে, এবং এটা খুব ক্রিটিক্যাল একটা সিকোয়েন্স, এটা আমি তো মানে পুরা ভেবাচাকা খেয়ে গেলাম যে এক থেকেই নিতে হবে এরকম ছিল? এক থেকে নিতে হবে না, আচ্ছা। এক থেকের কোনো প্রেশার ছিল না, কিন্তু হয় না, আমি একজন নতুন আর্টিস্ট, মাহফুজ আহমেদ তখন তো হোয়াট শুড আই সে হট কেক। সরি এবং সেটিও মোস্তফা মাহফুজ সরোয়ার ভাই। ফারুকের 91 পরে। হ্যাঁ, মাহফুজ ভাই একজন বিশাল বড় মাপের একজন অ্যাক্টর। ওনার সামনে একটা অ্যাক্টিং করব, এবং অ্যাক্টিংটাতে ছিল ওনাকে আমি বকা দিব, ওনার সাথে আমি ঝগড়া করব। ইটস নট আ ইজি গেম। তো ফার্স্ট শটটা যখন আমি দিলাম, আই সার্ভ মাই অ্যাক্টিং। আমি অ্যাক্টিংটা শেষ করার পরে মাহফুজ ভাই বলল, অরণ্য, এটা আমি আরেকবার দিতে চাই এই সিনটা। আমি কনফিউজ হয়ে গেলাম যে আমার কোনো মিস্টেক। বলে, না, ইউ ডিড ব্রিলিয়েন্ট জব, আমার কাউন্টারে সমস্যা ছিল, আমি এটা আরেকবার দিতে চাই, লেটস ডু ইট।